আমার হাজব্যান্ড BA 6493 6493, তার বিয়ে নাম্বার SM মাহবুবুল মুরাদ। সে 47 লং কোর্সের অফিসার। এবং আমি ময়ূরাক্ষী সোনিয়া। আজকে আপনাদের সবার সামনে আসছি। আজকে আমি ভিক্টিমাইজ বলে আমার হাজব্যান্ডকে মে মাসের 16 তারিখে FDCM করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে 200 কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমার 25 মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কিছুই আমি করতে পারি না। তখন আমার সবাই মিলে ওনাদের পা হাত পা জড়ায় ধরে আমি থাকার চেষ্টা করি। তারা আমার করুণা করে বলছে যে থাকেন। সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই। আমাকে 25 তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা, স্টেশন কমান্ডার হিসেবে, এবং লগেরিয়া। তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো। আমি স্বপ্নচূড়া 2 502 নির্ঝর এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি। তারপরে তারা আমাকে দিয়ে এখানে রাখার কিছুদিনের মধ্যে আমার 7 জুন আমি আশরাফুজ্জামান আশা ব্রিগেডিয়ার জেনারেল, সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে। আমাকে যখন রেপ করছে আমাকে বলছে তুই কাউকে বলবি না, তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দেবো। আমি ভয় কারোর কাছে বলতে পারি নাই, কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই। আমার বাবা মা মরে গেছে, কেউ নাই আমার। আমি করতে বাধ্য হয়েছি, তাদের আমাকে ভয় দেখানো হয়েছে। আমার মেয়ে ছোট বাচ্চা, আমি কার কাছে দেবো? কেউ তো নাই। পরে তাকে আমি 10 জুন আমাকে জোরপূর্বক আমাকে ভয় পেতে দেখে কনভিন্স করার পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে। তারপরে আমি তাকে বিয়ে করছি এবং সে আমাকে বিয়ে করছে। পরের দিনে 11 জন সে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে তার মতো, আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে ওই স্ত্রীর অধিকার নিয়ে ভোগ করে। সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই, কোনো কিছু করে না। যখনই বলে আপনি না আমার গার্জিয়ান, আপনি না আমার ব্যবস্থা করবেন, এরপরে জানাজানি হয়, আমি প্রেগনেন্ট হয়ে যাই। যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট, তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালাকের কাগজ রেডি করতে হবে, তা না হলে সমস্যা আছে। তার চাকরির সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়ে সে তালাকের কাগজ আনার ব্যবস্থা করে দিয়ে সে ওইটা চাকরি নিয়ে কী করছে আমি জানি না। এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না, তার বোন, তার 2 বোন, তার ওয়াইফ এবং সে সহ বাসায় এসে আমাকে মারধর করে আমার বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায়। এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে গেছে যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলাই দেবো, তোর বাচ্চা কুম করে। আমি এটা বলতে পারিনি, কারো কাছে বলতে পারি। CMS প্রমাণিত আছে যে আমি প্রেগনেন্ট ছিলাম 6 উইক্সে। আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছে। গত বছর আমাকে দেখেন মেরে এইখানে মাথা গোপাল ফেলাই দিয়েছে। যখন তার কথা রাজি হয়নি আমাকে গলা টিপে ধরছে, আমার মেয়েকে লাথি মারছে এবং বলছে তোরা যদি স্বীকার করিস বলিস তোদের ভাত বন্ধ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, এখান থেকে 2 মিনিটের মধ্যে তোদের বের করে ছেড়ে দেব। কালকে আমি আর্মির ভিতরে বহুত কমপ্লেন দিয়েছি, বহুত জানার চেষ্টা করেছি, কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি আমি পাইনি, কোনো কিচ্ছু পাইনি, আমি কিচ্ছু পাইনি, আমার কোনো জাস্টিস দেয়নি। কালকে আমি আর্মিতে রিপোর্ট করতে যেতে চাচ্ছি, জানি না আমি ফিরে আসবো কিনা, কোনো কিছু হবে কিনা। আমি সবার কাছে আমি আবেদন করছি, আমি জানানোর চেষ্টা করছি, আমি কিছু করতে পারিনি। আমার বাসায় খাবার নাই, আমি না খেয়ে মরে যাচ্ছি। আমার সামাজিক ভাবে আমার চাকরি বাকরি নেই, আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না। আমার আপনারা বাঁচান, আমি কিভাবে থাকবো আমি জানি না। তার সাথে সে বলছে আমার একটা DGFI FIO লগেরিয়া
তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে কেউ আটকাতে পারবে না, তাকে কোনো কিছু শাস্তি দিতে পারবে না। আমি কাউকে ভরসা করতে পারতেছি না। আমি শুধু আমার বাচ্চাটা জন্য বেঁচে থেকে আমি যদি মরেও যাই, আমার বাচ্চাটা আপনারা দেখে দেখেন। এই জন্য আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি, আমাকে বাঁচান। আমার যদি কিছু হয়ে যায়, এই সেনাবাহিনী দায়ী। আমার এই আশরাফুজ্জামান আশা ব্রিগেডে জেলে উনি 36 লং করছে, উনি এখনো দায়িত্বে আছে, সার্ভিং অফিসার। আজকে আমার বিয়ে করেও বিয়ের অধিকারে বইয়ের মর্যাদাও দেয় নাই, উল্টো মারধর করে আমাকে কিছু রাখে নাই। আমি যখন বলছি আমার জীবনে কেন আপনি এটা করলেন, অনেক মেয়ে তো ছিল এবং তার স্বীকারোক্তি আছে, সে আরো মেয়েদের সাথে সম্পর্ক করছে, তার সাথে আমি ভালো আচরণ করে করছি, কিন্তু তাতে কোনো কিছু হয়নি। তার ওয়াইফ সবকিছু জানে, সবকিছু বোঝে, তারা সবাই মিলে করছে। যখন বিয়ে করছে তখন বলছে তার বউ ছিল না, আমি জানতাম না। পরবর্তীতে যে দেখি তার সব কিছু আছে। বলতে পারেন আপনি জানতেন না কেন? আমি জানার চেষ্টা করিনি, কারণ আমি এত কিছু আমার স্বামীরে নিয়ে, এত কাহিনী নিয়ে, আমার বাবা মা মরে যায়নি, আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি, আমি কিচ্ছু জানতাম না। আমারে বাঁচান, আপনারা জাস্টিস চাই, আমি আপনাদের সবার কাছে বিচার চাই। আজকে আনার বড় ব্রিগেডিয়ার জেনারেল বলে তার আজকে এত ক্ষমতা, তার আজকে এত পাওয়ার, নাহলে আমার কি হবে আমি জানি না। শুধু আমার মেয়েটাকে বাঁচাই রেখেন, আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ। ইলিয়াস ভাই, আমি আপনার কাছে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা একটু দেখে দেখেন। আমি জানি না আমি কতটুকু সঠিক বা ভুল, আমার যদি কিছু গুম করে কালকে যদি কিছু হয়ে যায়, আমি কিছু জানি না। ইলিয়াস ভাই, আপনি দেখে রেখেন আমার বাচ্চাটা। আর্মিরে আপনাকে এবং আমার লয়ারের মাধ্যমে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা শুধু একটু দেখে রেখেন। আমি জানি না এর কতটুকু বিচার সালিশ আমি পাবো, আমি মরে যেতে পারি। আমাকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে, আশরাফুজ্জামান আশা ব্রিগেডে জেল, উনি যেভাবে করছে আমি মরে যাবো। আপনারা একটু দেখে রাখেন আমার বাচ্চাটার। আপনার কাছে আকুল আবেদন ইলিয়াস ভাই, আপনারা জানাই রাখলাম। আসসালামু আলাইকুম। এতক্ষণ যেটা দেখলেন এটা জাস্ট একটা ট্রেলার, মূল ঘটনা আজকের ভিডিওতে আপনারা দেখবেন। যার কান্না শুনলেন তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, এর নাম হচ্ছে আশরাফুজ্জামান আশা। তিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগের বর্তমান যেই সেনা প্রধান আছেন, আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকারের অত্যন্ত আস্থাভাজন, গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি। এই ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা। সবচেয়ে জঘন্য কোনো সংগঠন, কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না। 25শে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে, সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে, এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না। নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর। তারা 5 তারিখের পরে এখনো পর্যন্ত চেয়ারে আছে। আরে ভাই, সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা, যে আমরা পারি না, আমার ভাইদেরকে, যে ভালো মানুষ তারও দেওয়া উচিত। এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না। আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভেতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, আপনি বাঁচাইতে পারেন। আপনার মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব? তারা এটা করেছে। যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে। যত কিছু হোক, সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী, এই ঘটনাটা ভেতরে থাকুক। কিন্তু ঘটনার যে বিষয়গুলো আমি দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম। বিষয় হচ্ছে মেজর মুরাদ 25শে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শোনে নাই, আওয়ামী লীগের পক্ষে কাজ করে নাই, ভারতের পক্ষে কাজ করে নাই, তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা, এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে, এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে। সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা, যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল। সেই লোকগুলোই সেনাবাহিনীর মূল পদগুলোতে বসেছিল এবং তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন।
মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে। আমি আবারও বলছি, মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন। কিভাবে ধর্ষণ করেছেন, কি করেছেন, সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন। গত কুরবানির ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয়। প্রেক্ষাপটটা আর একটু পেছনে। মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ি, তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা। তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন। তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন। তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলখানায় গিয়েছেন। এই যে মামলাটা হলো, জেলখানায় গেলে আমরা কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই, তিনি জেলে চলে গিয়েছেন। এর আগেও 25 তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন, খুন হয়েছেন, হদিস নাই। মেজর জিয়া, যিনি প্রচণ্ড চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার, খবর নাই কোথায় আছেন। এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন। আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি, কোনো খবর নাই। মনে হয় যেন তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই, এরকম একটা ভাব নিয়ে বসে আছেন। তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলির পাঠা বানিয়েছেন। এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে। জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী সৎ অফিসার একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছুতে জানেন, যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই, টাকা পয়সা তো কামাইতে পারে নাই। তিনার নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। ঢাকা শহরে ছিল, যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে, পরিবার নিয়ে ছিল, বাচ্চা ছিল। তো এই মহিলা যখন হাজব্যান্ড জেলে যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ। তাকে থ্রেট করা হয়, আলটিমেটাম দেওয়া হয় যে 25 দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে। তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে, কি করবে? একজন আসেন তার কাছে, একজন ত্রাণকর্তা হয়ে, যে তোমার কিচ্ছু হবে না, তুমি আমার এলাকার বোন, তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না, সরাতে পারবে না। তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা। এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন, সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানায় দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নানান ধরনের সুযোগ সুবিধা, ভাই হিসাবে এসছেন বোনের কাছে। কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেছেন। কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন, কী নিয়ে আছেন, কীভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসছেন, বাজার টাজার করেছে। ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে, খাওয়া দাওয়া করছে কিনা, কুরবানির মাংস টাংস খেলো কিনা, এর বলে রান্না টান্না হয়েছে কিনা, বাসায় বোন ঠিক আছো কিনা, হ্যাঁ জি ভাই ঠিক আছি, দাও খাবার দাও, কী রান্না করছো দেখি। খেতে বসছে, খেতে বসার পরে গরুর মাংস টাংস দিয়েছে। তারপরে কোথায় থাকো, কোথাও আমার বোনটা কই থাকে, ঘরের ভিতরে দেখি ঘরের কী অবস্থা। ঘরের ভিতরে ঢুকেছে, মেহমান ঢুকেছে, ভাই তো ভেতরে, তার সাথে সাথে বোনও ঢুকেছে, এই তো এই রুম আমার বাড়ি, এই আর কি। হঠাৎ করে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সব কিছু খুলে ফেলে এবং ঠিক মাঝামাঝি একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে। মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে। ওই মেয়ে যখন এসে দরজা খুলে তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায়। পাঞ্জাবি পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব। তো আসার পরে, এই ঘটনার পরে সে গিয়ে যেই প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা তিনি পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন, আমাকে মাপ করে দাও, আমি কান্না করছি, আমার খুব খারাপ লেগেছে, আমাকে শয়তান ধরে তারপরে এটা করিয়েছে, আমি এটার জন্য মাপ চাই। এখন আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি। এর মাঝখানে ওই মহিলা ধর্ষণের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন, সেনাপ্রধানকে জানাবেন, বাইরে জানাবেন, এরকম জানানোর পরে সেই ভিডিওটা খুব সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না, তার ব্যাপারে নালিশ করবেন। তো তিনি তখন বললেন যে দেখো, তোমার স্বামী তো আসলে যে মামলা হয়েছে উনি তো বের হইতে পারবে না, তুমি একটা বাচ্চা নিয়ে আছো, আমার স্ত্রী নাই এবং আমার স্ত্রীও মারা গিয়েছেন, এই বলে টলে তারপরে তাকে আস্তে আস্তে বুঝাইতে তারপরে তাকে রাজি করে, তো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে তাকে ভোগ করলো। ভোগ করতে হঠাৎ করে
কয়েকদিন পরে মানে সপ্তাহ দেড়েক পরে তারে ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আপনার তাদের একটা কনভারসেশন আছে। এই নায়ক আবার এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটিয়েছেন তার এই যে কয়দিন বিয়ে করার পরে যা যা এর মাঝখানে সে ওই নারীর ভেতরে তো মানে ওইভাবে প্রেম টেম কাজ করতেছে না, কারণ তার হাজব্যান্ড জেলে, একটা পর্যায়ে এসে তার হাজব্যান্ডকে রেখে তাকে আরেকজনের সাথে নিজের মেয়েদেরকে নিয়ে যাতে রাস্তায় বসতে না হয় এই কারণে আরেকজনের কাছে এসছে, সে তো প্রেমের মুডে নাই। যাই হোক, সে তার সাথে মোটামুটি সংসার করছে, যে আর্থিকভাবে অন্তত সচ্ছল থাকার জন্য সে সেটা করেছে। তার উপর আবার আরেকটা ঘটনা ঘটেছে ঈদের রাতে, এগুলো নিয়ে আছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠিয়েছেন, যেই ছবিগুলো আপনারা এখন দেখছেন। এই ছবিগুলো নায়ক আশরাফুজ্জামান আশা তিনি তাকে পাঠিয়েছেন, সিডিউস করার চেষ্টা করতেন, এবং অসংখ্য আপনার স্ক্রিনশট, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা, কনভারসেশন, যে জিনিসগুলো আছে সেগুলো। যে জিনিসটা আপনাদের দেখাইতে চাই কত বড় বদমাইশ সেটা দেখানোর জন্য আপনাদেরকে তার এই নারীর সাথে কিছু কনভারসেশন শুনেন। বিশেষ করে তাকে যখন ডিভোর্স দেওয়া হয়, ডিভোর্স দেওয়ার আগের কিছু ঘটনা। ওটা আমার 21 বছরে 1 মাসে দেখো, যার সঙ্গে মনের মিল হয় তার সঙ্গে বিশ্বাসের মিল হয়, এবং এখানে শুধু শারীরিক সম্পর্কটা সব কিছু না, বুঝতে হবে। হ্যাঁ, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমি তার সঙ্গে থাকতে চাই। তাকে কিন্তু আমি বলছি তোমার কথা, ঠিক আছে? কি বলছ? এই যেটা বললাম, আমার সাথে থাকতে চাও? আচ্ছা, তারপর সে শুনে কি বলছে? তারপর সে শুনে বলছে যে তাহলে তো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তোমার সঙ্গে আমার থাকা হবে না। মানে সে রুম থেকে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? তুমি বাইরে যাও না, তুমি শো, আমার সঙ্গে থাকতে হবে না, বাট ইউ স্লিপ ইন ইউর বেড। আমি তো কিছু করছি না তো। তারপরে তো তাকে অনেক কথাই বললাম যে তুমি যে এদেরকে নিয়ে বাইরে গেলা, তোমাকে বলছে না তোমাকে? না। আমি কী করলে এটা? হাউ ইজ ইট পসিবল? আমাকে তো বলছে, আমাকে এ বলছে যে ভাবি এটা কী আর করলো, ঠিক আছে? মানে এটা খুঁজে বের করছে। আমরা হ্যাঁ, তোমরা তো সবই আমাকে শুধু বলছে যে ভাবি এটা কী করতেছে, এটাই বলছে, ভাবি এটা কী করতেছে, আমি কী করলো? তুমি যা করছো পানিটাকে খোলা করে, ঠিক আছে? তাহলে আমার হাজব্যান্ড আরেকজনকে নিয়ে রাতে যখন করতেছে। আরেকজনটা কে? সে আরেকজনটা কে? আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তোমাকে। সে আরেকজনটা কে? হু আই অ্যাম, সেটা উত্তরটা দাও। হু আই অ্যাম বলো, মাথা জাগাতো কেন বলো? না, আমি তো তাকে জিজ্ঞাসা করি না, তোমার কাছে আমি জিজ্ঞাসা করছি হু আই অ্যাম, আরেকজনটা কে? আমি তো বলছি যে মানে সে তো আমার ওয়াইফ, তাকে তো বিয়ে করছি, তুমি জানো। তিনি এই কদিনের ভিতরে তিনি আবার প্রেগনেন্ট হন। আপনারা এখন যেই নথিটা দেখছেন এটা হচ্ছে সিএমএইচের, তিনি যে গর্ভবতী এইটার পেপার। এই পেপারে তিনার এই কাগজটাও এটা আমরা পেয়েছি হাতে। যে কাগজটা আপনারা দেখছেন এটা হচ্ছে সিএমএইচের তিনি যে প্রেগনেন্ট হয়েছেন সেটার কাগজ। এবং এইটা যখন তিনি জানানোর পরে তাকে করা হয়, তাকে মারধর করা হয়। এই আশরাফুজ্জামান আশা, তার স্ত্রী, তার বোন এবং সাথে আরও কয়েকজন এসে এনার নাম হচ্ছে ময়ূর সোনাক্ষীর বাসায় আসেন। এসে তারপরে তাকে মারধর করেন, তার মেয়েকেও মারধর করেন। মারধর করে তাকে গর্ভপাত ঘটান। এই যে গর্ভপাত ঘটিয়েছেন এইটার পরে তাদের সাথে দেখা হয় এবং উনি এই ভদ্রমহিলা কিছু রেকর্ড নেন, তাদের সাথে যে কনভারসেশন হয়েছে এই কনভারসেশনটা শুনলে তারপরে বুঝতে পারবেন যে এই ব্রিগেডিয়ার কত বড় মাপের একটা লম্পট এবং বদমাইশ, এবং কোনো মানে ঢং কোনো কিছু না, মানে এমনিতেই বলে দিচ্ছেন অনর্গল তিনি, করেছি, বিয়ে করি না, করেছি, ছেড়ে দিয়েছি, ইচ্ছা হয়েছে তাই ছেড়ে দিয়েছি, এই টাইপের। আমি সেই অডিওটা একটু আপনারা শুনেন, তাহলে বুঝতে পারবেন যে সে কত বড় মাপের বদমাইশ। কি করবেন? নামও অনেক রাতে রেখেছি। নামবো না তো, আমি কনভিন্স না হওয়া পর্যন্ত করবো না তো। আমি তো ধৈর্য ধারণ করে এতদিন ছিলাম তো,
ধৈর্য ধারণ করার রেজাল্টে এটা হতে পারে না তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো, ভালো আমি যেটা করছি ভালো করছি। কি করছেন বললেন, সেটা কি ভালো করছেন আর কি করছেন? বেশ তোমাকে আর আর কি দেখতে তো বিয়ে করছি, তারপরে এরপরে ডিভোর্স দিচ্ছি, পেতে শেষ আর কি। তাহলে বিয়ে করছেন তো? আর ডিভোর্স চেয়েছে এই জন্য বিয়ে করছি, আর ডিভোর্সটা ডিভোর্সটা চেয়েছে এই জন্য ডিভোর্স দিয়েছে। বিয়েটা কি ছেলে খেলা হয়েছে? হ্যাঁ, বিয়েটা ছেলে খেলা ছিল। আপনি কি আমি এটা তো অবশ্যই ছেলে খারাপ না, কেন একটা সাক্ষী টাক্ষী রেখে বিয়ে করছি না। তারপরে কি মানে এটা হালাল করছেন? হ্যাঁ আমরা করছি তো। মানে 7 তারিখে এটা হালাল করে নিলেন, হ্যাঁ এই জন্য আমাকে বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ের আগে কি কাজ কি করা যাবে? ও, এই জন্য হালাল করে নিয়ে খাওয়া দাওয়া শেষ এবং ছেড়ে দিচ্ছেন। কার ফোন দেখতেছ? কারটা দেখতেছেন? কি দেখতেছেন? কি দেখতেছি, কি দেখতেছি? তাহলে এতদিন ওর সাথে নাটক করছেন, কেন কেন তা কি করছেন? বিয়ে করছি, বিয়ে করে বউর সাথে যা করার সেটা করছি। বিয়ে করে বসে যাচ্ছে যা করে মানে দেখছি, মানে কি করছেন? শুধু তো শরীরটাকে ভোগ করছেন, কি করছেন? এই তো শরীরটা তো বুক করা, তো বুক করা কেন? বিয়ে করলে শরীর স্ত্রীর শরীর ভোগ করা হয় না? কি? বিয়ে করলে কি স্ত্রীর শরীর ভোগ করা হয়? অবশ্যই করছেন। না না, বাকি কি করছেন? ভোগ করার বাকি কি জিনিস- করছেন? ভোগ করার- বাকি কোনটা করছেন? বাকিতে অনেকেই অনেক কিছু করতে পারে না, আমিও পাই নাই। জানিস? কে ফিনিশ? না, বাকি যা করতে হয়, কি মেনটেনেন্সের কথা বলতেছো, ভরণ পোষণের কথা বলতেছো, সাংসারিক খরচ দেওয়ার কথা বলতেছো, সাপোর্ট দেওয়ার কথা বলতেছো, কোনটা তো সামাজিক পদমর্যাদা দেওয়ার কথা বলতেছো। কোনটা করছেন? হয় নাই, হয় নাই, হয় নাই। 3 মাস 10 দিনও হয় নাই, সব বিয়ের 3 মাস হয় নাই, হয় নাই। বিয়েরও হয় নাই, বিয়েরও অনেক কিছু হয় নাই, সেটাও অনেক কিছু করেন নাই, ওকে সেটাও অনেক কিছু করেন নাই আমার সাথে। ওকে, কেন করলেন? কেন করলাম? খেলা করছি, খেলা হবে কেন? তো কি করছি, তোমার সঙ্গে আমার বনিমানা হয় নাই, কি বলি বললাম? ব্যবহার সবকিছু মিলায় হয় নাই বনিমানা। আমাকেও তোমার পছন্দ হয় নাই, অনেক সমস্যা, অনেক কিছু দায়িত্ব পালন করতে তো পারি। তাহলে আমি যখন আপনাকে বলছি যে আপনার সাথে এরকম কালাছাড়াছাড়ি না করে আপনি আমাকে ডাইরেক্ট বলে, তখন কেন বলছেন যে না এগুলো কোনো কিছু না, আমার তো ময়ূরের সাথে সংসার করতে হবে? কেন বলছেন? মনে করছেন এই জন্য মনে করছিলাম বলছেন, তো পেছন দিকতে ছড়ি বললেন কেন? কেন ডিভোর্স দিয়ে অবস্থা পরে আপনি নাটক সাজালেন কেন? অপমান করলেন? হয়েছে দেখেই তো ডিভোর্সের কি পরিস্থিতি হচ্ছে? হয়েছে না। কি পরিস্থিতি? তুমি আমাকে নিয়ে সন্তুষ্ট না, ভরণ পোষণ দিতে পারতেছে না, সময় দিতে পারছে না, পদমর্যাদা দিতে পারতেছে না, এটা নিয়ে নানান সময় তোমার সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, তুমিও সাফার করতেছো, আমিও সাফার করতেছি, দুইজনে মিলে সাফার করতেছে, এই জন্য প্রেগন্যান্সিটা? হ্যাঁ, প্রেগন্যান্সিটা এই তো প্রমাণ করার সাপেক্ষ, মানে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ? প্রমাণ কিসের প্রমাণ? প্রেগনেন্সি প্রমাণ করতে হবে তো। আচ্ছা, এখন প্রমাণ চলে আসছে। কেমিস্ট থেকে ভুল বলে দিছে? ও মা, আমি কি কখনো দেখছি? তবে আসেননি কেন? দেখনি কেন? সিএমএইচ পর্যন্ত আপনাকে তো নিয়ে গেছি, আপনি আসেননি কেন পর্যন্ত? জাননি কেন? হ্যাঁ, তো চলো আমরা দেখি তোমার প্রেগনেন্সি কতটুকু ঠিক আছে। দেখেন কত বড় লম্পট হইলে তারপরে এগুলি করা যায়। এখন তিনার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে সেনাপ্রধান তারে বাঁচাবে এই জন্য। আচ্ছা, এবার মূল বিষয়টা বলে, আমি চেয়েছিলাম যে এটা সেনাবাহিনীর বিষয় যেহেতু, হয়তো আমি এই আশারে ফোন করতাম যে ভাই এটা আপনি এই মহিলাকে যা ক্ষতি করেছেন, মহিলার তো বাচ্চা নিয়ে সে অসহায় অবস্থায় ছিল, এই কারণে আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে, হয় তাকে স্ত্রীর মর্যাদা দেন অথবা তাকে এমন একটা কিছু করে দেন যাতে এই নারীটা সারা জীবন ভালোভাবে থাকতে পারে, তার বাচ্চাদেরকে নিয়ে যেন তার পথে বসতে না পায়। আমার সাথে এই মহিলা যেদিন কথা বলেন, এই মহিলা কথা বলার পরে আমি বিষয়টা সেনাবাহিনীকে জানাই, সেনাবাহিনীকে যে কোনো একজন অফিসারকে জানাই যে আমি, তিনি আইএসপিআরে আছেন, আমি আইএসপিআরকে বলি যে দেখেন ভাই আপনি এই বিষয়টা তাকে আমি একটা টেক্সট করি, তারপরে তাকে পুরো বিষয়টা বললাম ডিটেল। সে আমাকে বলে যে আপনি এটা লিখিত দেন, কী বলতে চান আমাকে একটু ডিটেল বলেন। আমি তাকে ডিটেল সেটা পাঠালাম। পাঠানোর পরে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি সেটা আপনারা দেখবেন রাতে, ঠিক আগের দিন রাতে আমার সাথে তার কথা হয়, না একদিন আগে অর্থাৎ 2 দিন আগের রাতে কথা হয়। রাতে যখন কথা হয়, কথা বলে তিনি ঘুমিয়েছেন, সকালে ভোরে উনি আমাকে আবার ফোন করলেন খুব
শরীর কাঁপছে, মানে গলা টলা কেঁপে তারপরে কথা বলছে, ভাই আমাকে মেরে ফেলবে, আমার পুরো বাড়ি সেনাবাহিনী ঘিরে ফেলেছে। কি হয়েছে? সেনাবাহিনীর লোকজন উঠে আসলেন, একজন মেজর ভদ্রমহিলার নাম সম্ভবত ফারিয়া, আরেকজন সাথে আরেকজন মেজর পুরুষ ছিলেন, আরও কিছু সেনাবাহিনীর লোকজন উপরে উঠেছেন, তার ঘরের ভেতরে 2-3 জন ঢুকে তারপরে তার সাথে কথা বলছেন। কি কথা হয়েছে, তাদের কি দাবি, আমার সাথে কথা বলার কারণে তাদের সেনাবাহিনীর কত ক্ষতি হয়ে গিয়েছে, আপনারা একটু ওই ভদ্রমহিলা মেজর যিনি ছিলেন তার বক্তব্য শোনেন। স্যার ইস্যুটা আসলে যিনি যেহেতু সিভিল জেলে আছে, এটা কিন্তু এমন না যে একটা জানবেন সেটা আপনারা বলতে যাচ্ছেন, বলতে চাচ্ছি যে উনি যেটা বলে আপনাকে যেটা বলছেন যে সম্মানহানি করেছেন, ব্যাপার একমত, যেটা এখন দিকে অ্যাক্সিডেন্ট বা সেটা হচ্ছে যে জানতো না, এটা কিন্তু যখন সিভিল জেলে যায়, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে ডগিয়ে থেকে তার কোর্সমেন্ট আছে, কিন্তু সারা আর্মিতে সবাই জানে, সেটা নাই জানা থাকে। কিন্তু আর্মির বিষয়টা কিন্তু আর্মিতে একটা ভিতরে ঘটনা ঘটলে সিভিল ব্যাপার দিনটা যাচ্ছে এটা না ভাই যে ভিতরে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে যে পানিশমেন্ট পাচ্ছে, এটা না হয় অনেক সময় বাইরে যায়, বাট একজন সিভিল জেল মনির স্যার বা যারা মানে বাইরে সিভিল জেলে যারা গেছে, বিষয়টা কিন্তু জানাজানি হয়। আমি আপনার কথাটাকে বুঝেন, জানাজানি হয়। আমার তো কেউ নেই, সেখান থেকে সে লোক ডেকে এনে মানুষকে জানানো দরকার নেই, সেটাই বলতেছে। আমি সেটাই বলতেছি, সে লোক ডেকে এনে ভয় দেখায় এনে এবং সবাইকে ডেকে এনে সেটা করলো কেন? আমার কথাটা হচ্ছে এটাই, সে ডেকে এনে করার সাহসটা পাইল কোথায়? তবে এখানে যেই কাজটার কথা আপনি বলছেন, যে এলিগেশনটা বলছেন, এটা একজন ইন্ডিভিজুয়ালের এগেনস্টে আপনি বলতেছেন, এবং আপনিও একজন ইন্ডিভিজুয়াল। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা না অনেকগুলো, অনেক ধরনের হয়ে গেছে। আপনাদের দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে অনেক ধরনের ইনসিডেন্ট হয়েছে। বিষয়টা এরকম। এখন উনি জানাচ্ছেন লোকদের, এটা একটা জিনিস, এটা একটা পার্সোনাল ইমেজ নষ্ট হয়েছে, আপনার ইমেজ নষ্ট হয়েছে, আপনি যেটা বলছেন। তো আপনি যে কাজটা করছেন, এই ইস্যুটা আপনি বাইরে এমন একজনকে জানাইছেন যেটার জন্য পুরো আর্মির ইমেজ এফেক্টেড। এটা কি ঠিক হলো? মানে আমরা একই সাথে কষ্ট পেয়েছি, প্লাস আমরা এটা পছন্দ করি নাই, জিনিসটা ভালো লাগে নাই আমাদের, এটা আর কি। মানে আপনার পার্সোনাল ইমেজের জন্য আপনি দেখেন কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। পুরো আর্মির ইস্যুটা তাহলে কি হবে? একজন মানুষের জন্য পুরো আর্মিকে এইভাবে কি আমরা প্রশমিত করবো? করা উচিত? আপনি 24 বছর আর্মিতে, আর্মির সব বেনিফিট আমরা পাচ্ছি না ভাবে। আমরাও আর্মিকে দিচ্ছি, বাট এর চেয়ে আরো 10 গুণ আর্মি আমাদেরকে দিচ্ছে, সম্মান বলেন, সবকিছু, সিকিউরিটি। ক্যান্টনমেন্টের মতো জায়গা বাংলাদেশের কোথাও আছে যে এতটা সিকিউরিটি? মানে এটাই বলছি যে আপনি আপনার নিজের সম্মানের জন্য আপনি এতটা অ্যাগ্রেসিভ হয়েছেন, আর আপনি এমন একজনকে জানাইছেন ইস্যুটা যে পুরা আর্মির সম্মান প্রশমিত। এই জিনিসটা আমরা কষ্ট পেয়েছি এবং আমাদের ভালো লাগে না, আমরা ভালোভাবে নেই না। এটা জাস্ট এই মেসেজটা, এইটাই বোঝাতে আসছিলাম। আমি বুঝতে পারছি এটা আর কি। মানে যাই হোক, আর উনি প্রসিডিওর আপনারা ফলো করেন, হয়তো স্যারের কমে আসবে, মুভ করে দিবেন স্যার, এটা তো আছে। তো এই জিনিস বিবেচনায় নিয়ে একটু এমন কোনো ফার্দার স্টেপ নিয়েন না যেন মানে আপনিও বিপদে পড়েন, মানে সবকিছু একটা ছেলেবেলা লেগে যায়। এই ইস্যুগুলো একটু মাথায় রাখেন। দেখেন, সেনাবাহিনীর এই ভদ্রমহিলার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভদ্রই মনে হয়েছে। আমিও ওনার ব্যাপারে আমার কোনো ধারণা নাই কিরকম। দেখেন আপা, আপনি এবং আপনাদের সেনাবাহিনীর লোকজনদেরকে বলি, আপনাদের এত বালের সম্মান, আপনাদেরকে না মানুষ এখন দোচে না, একদমই পাবলিক দোচে না আপনাদের মতো এরকম শুয়োরের বাচ্চা, এই ধরনের শুয়োরের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই। আপনারা সম্মান নিয়ে বাঁচেন, আপনাদের কিসের বালের সম্মান? আপনারা ঘুষ খান, এখন ধান্দাবাজি করেন, রাষ্ট্রের টাকা মারেন। আপনারা বালাইসা ওইদিকে এই কি বলে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, ওইদিকে সাভারে, এইদিকে ঢাকার অর্ধেকটা আপনারা দখল করে এখানে বসে আছেন। আপনারা শুধু খাওয়া ধান্দাবাজি ছাড়ার কোনো, আপনাদের এত টাকা পয়সা আসে কোত্থেকে? একজন বিশাল জমিদার হয়ে যায়, একজন কর্নেল, একজন মেজর, ব্রিগেডিয়ার, সব ধান্দাবাজি। আপনারা এখন আর খুব ভালো জায়গা শেপে নাই। আপনারা এখন ঘুষ খান, ধান্দাবাজি করেন, মানুষ গুম করেন, খুন করেন, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন। আপনাদের কিসের বালের আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে। আপনারা কি বালের বাহিনী হয়েছেন? আপনাদের দোচে নাকি মানুষ? এখন দোচে আপনারা? কেউ দোচে না আপনাদেরকে। এত বাল সম্মানিত কোনো কিছু বাল হয়ে যান নাই, যা আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে এটা দিয়ে। সম্মানহানি ও যখন একজন আপনার এই মহিলা, মানে বাইরের কেউ, আরেক দেশের কেউ, এই মহিলা তো আপনার মেজরের স্ত্রী, আপনি সেনাবাহিনী তাকে ওন করেন না,
আপনি কি করেছেন? এই যে গত 2-3টা মাস মহিলা ঘুরেছে আপনাদের পিছনে, আপনারা তার অ্যাপ্লিকেশনটা পর্যন্ত নিতে করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই। সেনাপ্রধানের সাথে দেখা করতে চেয়েছে, আপনারা দেখা করতে দেন নাই, কারণ ওই ব্যক্তি আপনাদের লোক। আর যদি আপনি সম্মানের কথা চিন্তা করেন, আশা এতদিন ধরে চাকরিতে আসে কিভাবে? জানেন তো বিষয়গুলো তো ভেতরে আপনারা জানাজানি করেছেনই অলরেডি। জানার পরে সে চাকরিতে আসে কিভাবে? তার বন্ধু শামস, ওইদিকে ডিজিএফআইতে আছে জাহাঙ্গীর, তারপরে আরও মহিলা কয়েকজনের নাম বলেছে, এগুলো কিভাবে আছে আপনার এখানে? এদেরকে তো সরাইতে হবে। এদেরকে যদি না সরাই আপনি সেনাবাহিনীর সম্মান নিতে চান, আপনারা এক বালা আনছেন ওই বিডিআরের উপরে সব দোষ দিয়া আপনারা আর্মির সম্মান খোঁজেন। বিডিআররা আপনারা মারছে নাকি? পিছন দিয়া মারছে বিডিআররা আপনাদেরকে? সেনাবাহিনীরা মারছে পিছন দিয়া? বিডিআর আপনারা করেন নাই, আকাম কুকাম আপনারা করেন নাই? বিডিআরের টাকা পয়সা, ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত মারছে ফকিন্নির বাচ্চারা কোথাকার। তোরা কিসের সোভার ক্লাস রে, কিসের সুপিরিয়র? তোরা ফকিন্নি, তোরা দেশের চাল ডাল পর্যন্ত, পাবলিকের চাল ডালের টাকা বিডিআরের এই সৈনিকরা, গরিব মানুষেরা এগুলি করছে, তাদের 100 টাকা 200 টাকা পর্যন্ত তোরা মেরে দিছিস। ফকিন্নির বাচ্চারা আসে যেন ভাব মারাইতে, তোর সেই ইয়েটাও তো নাই, বিডিআরের সমান সম্মানও তোর নাই। তুই আসিস এই জায়গায় ভাব মারায় তোর সম্মান মারাইতে আসিস। কিসের সম্মান? তোরা ভোট চুরি করিস, ভোট চুরির সাথে জড়িত তোদের সেনাবাহিনী। সারা দেশে এখন যত অপকর্ম আকাম কুকাম হচ্ছে সব তোরা করাচ্ছিস। বিএনপির যেই শ্রেণীটা চাঁদাবাজ, সেই শ্রেণীটাকে তোরা সব জায়গায় শেল্টার দিচ্ছিস। আর ভালো যারা বিএনপির ভালো নেতা, ত্যাগী নেতা যারা আছে, তাদেরকে তোরা বিরুদ্ধে কাজ করছিস, আর চাঁদাবাজদেরকে তোরা শেল্টার দিস। তোরা দেশে থাকা অবস্থা তোরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসিস, দেশে চাঁদাবাজি হয় কেমনে? কে করে আমার জানার দরকার নাই। এনসিপি করে, বিএনপি করে, জামাত করে, আমার জানার দরকার নেই। কে করে, যে করে, তোর কেউ না করছে ধরতে, তোরা ধরছিস না। আওয়ামী লীগের হত্যা মামলার আসামি ধরার আপনার দায়িত্ব দেয়নি। এক মেজর আমার এই 2-3 দিন আগে বলছে যে ভাই আমাদেরকে এটার অর্ডার নাই, এটার ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আওয়ামী লীগ হত্যা মামলা ওইটা আমাদের কাজ না, আমরা এখন দেশে আমাদেরকে পাঠিয়েছে এখনকার আইন শৃঙ্খলা, তোমরা আইন শৃঙ্খলা করতে গেলে আওয়ামী লীগের লোকজনের ধরা যাবে না, এটা লেখা আছে না? যাতে দেশের এই মুহূর্তে যত সমস্যা আওয়ামী লীগ আর তোরা, তো এই সেনাবাহিনীর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো সমস্যা হইতো না। সব সমস্যার মূলে হচ্ছে তোরা। যত ঘটনা ঘটছে 2 দিন পর পর দেখবেন এই পাথর চুরির সাথেও সেনাবাহিনী জড়িত। এরা করিয়েছে, এরা শেল্টার দিয়েছে। পাথর কি হাওয়া হয়ে গেল নাকি? এটা কি 1 গ্লাস পানি নিয়ে চুরি হয়ে গেল, হাতের ঘড়ি চুরি হয়ে গেল? এটা কি একদিন সময় লেগেছে নাকি? কোথায় ছিলেন আপনার গোয়েন্দা সংস্থা বাল ফালায়? কোথায় থাকেন আপনারা? এই হচ্ছে আমার দেশের সেনাবাহিনীর অবস্থা। একজন মেজরের স্ত্রী ক্যান্টনমেন্টের ভেতরে থেকে সে রক্ষা পায় নাই, তারা ধর্ষণ করে। এই সেনাবাহিনীতে আমরা কি করব? এদেরকে এই উপরের যে শেপ আছে এই শেপ দ্রুত সরাইতে হবে, এবং সেনাবাহিনীর ওয়াকারের যে বিচ্ছু বাহিনী যারা ওয়াকারকে সাপোর্ট করে তাদেরকে অতি সত্বর বহিষ্কার করতে হবে, এখান থেকে সরাইতে হবে। না যদি সরাই, সেনাবাহিনীর এগুলো যত আসবে একটা একটা করে সব কিছু ছেড়ে দেব। আপনাদের কোনো সম্মান নাই। আপনারা বালের বাহিনী, এই বাল বাহিনী দিয়ে এই দেশের কোনো উপকারে আসে নাই, আসবেও নাই। এই দেশের মানুষ রক্ত দিয়ে তারপরে স্বাধীনতা এনেছে, আপনারা কিছু করেননি। যেদিন 5 তারিখ আমার স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ওই বিজয় দিবসের সকালেও তোদের সেনাবাহিনী গুলি করেছে মানুষের উপরে, এই মোহাম্মদপুরে। তোরা এমনিতেই করিস না, তোরা এত ভাব মেরা লাভ নেই। আমরা উপকার করেছি সেনা, তুই বাধ্য হয়েছিস শেখ হাসিনাকে ছাড়তে। তোরা ছাড়তে চাস নাই, তোদের বাম্বু দেওয়া হয়েছে এইখান থেকে, এই জন্য তোরা ছাড়তে বাধ্য হয়েছিস, নাহলে তোরা ছাড়তি না। তারপরেও ভাই, সেনাবাহিনীর অনেক দেশপ্রেমিক, আমি সবাইরে করছি না, আপনাদের প্রতি অনুরোধ ভাই এগুলিরে সরান। এই যে ভদ্রমহিলা কথা বলেছেন, আপা আসলেই সম্মান চান? সম্মান চাইলে আগে ওই আশার বাসায় যান। আশার বাসায় যায় ওরে বলেন যে তুই একটা আমার মেজরের স্ত্রীরা তুই ধর্ষণ করলি কেন? আপনি মহিলা না? আপনার খারাপ লাগে নাই? এগুলির বিচার করেন। ন্যায্য বিচার যদি করতে না পারেন তাহলে আপনাদের মান সম্মান থাকবে না। এইভাবে মানুষ এখন মুড়কি হয়ে গেছেন আপনারা। আমি সাংবাদিকতা করেছি বাংলাদেশ বহু বছর। আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি যতগুলো ঘটনাতে সেনাবাহিনীর সম্পৃক্ততা পেয়েছি, আপনাদের কথা বলা এটা খুব স্পর্শকাতর একটা জায়গা হিসেবেই দেখা হইতো। আপনাদের নিয়ে আমরা কোনো বাজে কথা, বিচ্ছিন্নভাবে কেউ যদি অপরাধের সাথে জড়ায়ও যেতেন, সেটা নিয়ে আমরা কোনো আলোচনায় আনি নাই। কিন্তু এখন সেই জায়গায় আপনারা নিজেদেরকে রাখেন নাই দেখে এখন আপনারা মুড়কি। আপনাদেরকে নিয়ে সব কথা বলা যাবে, আমরা এখনো বাইরে আছি, এটা মাথায় রাখেন। জাউরামি করবেন আর আপনাদেরকে কিছুই বলা যাবে না, জিনিসটা ওই জায়গাতে নাই।
পুরা ঢাকা শহরের অর্ধেক নিয়ে আপনারা এখানে বউ পোলাপান নিয়ে বিশাল আরামে থাকবেন, খাবেন। ওইদিকে আবাসন প্রকল্প, ওইখানে আবাসন প্রকল্প, রাস্তাঘাটের টেন্ডার, ব্রিজ, কালভার্ট সব আপনারা করবেন আর টাকা বসে বসে খাবেন। তোর সেনাবাহিনীর পোলাপানের পেটে পাড়া দিলে ঘুষের টাকা, সুদের টাকা, এই দেশের মানুষের রক্তের টাকা, অবৈধ টাকা তোদের পেটে। তোদের অবস্থা এই দেশে কিছু কিছু পুলিশ অফিসার, আইনজীবী, কিছু কিছু লোকজনের যেরকম এই মানে ঢালাওভাবে যাদেরকে ঘুষখোর বলা হয় না, এদের পেটে যেরকম অবৈধ পয়দা হয়ে তারপরে বাপমার উপরে প্রতিশোধ নেয় আমরা বিভিন্ন সময় দেখেছি। ওই যে এক মেয়েকে দেখেছিলাম, একজনের এক পুলিশ অফিসারের মেয়ে, সে ঐশী, মনে আছে না? তোদের ঘরে ওইরকম ঐশী পয়দা হবে। তোরা যা শুরু করেছিস ওইরকম পয়দা তোদের ঘরে হবে। তোরা পুলিশের চাইতেও জঘন্য, পুলিশে তোদের চাইতে অনেক ভালো মানুষ আছে যারা জীবন দিয়ে দিচ্ছে দেশটাকে আবার ঠিক করার জন্য, আর তোরা একমাত্র সংস্থা যারা কিনা দেশকে নষ্ট করার জন্য কাজ করছিস। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আসলে যদি দেশটার ভালো চান তাইলে দেশের মানুষের পাশে দাঁড়ান। এই চাউরামি এগুলি বন্ধ করে ভালো হইতে হবে, তাইলে গর্বের সেনাবাহিনী হইতে পারবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।